ওয়াশরুম থেকে বের হব, দরজার সিটকেনি খুলে দরজা টান দিতেই বুঝতে পারলাম বাহির থেকে কে যেন দরজা আটকে দিয়েছে। মাথাটা গরম হয়ে গেল। আমি ভালো করে জানি আমার সাথে এমন ইয়ার্কি ভাবি ছাড়া আর কেউ করবে না। চিৎকার দিয়ে ভাবিকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। মাকে ডাক দিলাম, তাও কোনো সারা শব্দ নেই। ভাইয়াকে ডাক দিলাম। বাহির থেকে গম্ভীর গলায় ভাইয়া বলল, কি সমস্যা, ডাকছিস কেন? ভাইয়া দরজাটা খুলে দাও। ভাইয়ার আর কোনো সাড়া পেলাম না। বিরক্ত হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলাম। হঠাৎ কে যেন দরজাটা খুলেছে। শব্দটা কানে ভেসে আসলো। আমি রাগান্বিত হয়ে দরজা খুলে যাওয়ার পর বাহিরে চলে আসলাম। বাহিরে এসে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেলাম। সামনে মা দাঁড়িয়ে আছে। আমাকে ধমক দিয়ে বলল, কি সমস্যা তোর? দরজা এভাবে ধাক্কাচ্ছিস কেন? মা, তুমি দেখতে পাচ্ছ না কে যেন বাহির থেকে দরজায় সিটকানি লাগিয়ে দিয়েছে? মা কিছুটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি তো এসে দরজার সিটকানি লাগানো পাইনি। মায়ের কথা শুনে আমি নিজেও অবাক হলাম। আমি জানতে চাইলাম, কি বলছো মা? দরজা আটকানো ছিল বলেই তো আমি ধাক্কা দিচ্ছি। আর ভাইয়া তো আমার ডাকে সাড়া দিয়েছিল। আর তুই ধাক্কাচ্ছিস বলেই আমি ধাক্কার শব্দ শুনে ওয়াশরুমের সামনে ছুটে এসেছি। তোর ভাইয়া এখনো বাসায় আসেনি। উল্টাপাল্টা কথা না বলে রুমের ভিতরে যা। বলেই মা তার রুমে চলে গেল। আমি উল্লু বনে গেলাম। নিজে নিজে ভাবলাম, আমার কানে কি সমস্যা হয়েছে? আমি তো স্পষ্ট ভাইয়ের গলা শুনেছি। তাহলে মা যে বললো ভাইয়া এখনো বাসায় আসেনি। ভাবতে ভাবতে মাথাটা ভন ভন করে ঘুরছে। কিছুই মাথায় ধরছে না। আমার রুমের দিকে পা বাড়ালাম। বিছানার উপর উঠে লাইটের সুইচ অফ করে বালিশে মাথা রেখে ডান দিকে ফিরে শুয়েছিলাম। হঠাৎ কঠিন কণ্ঠে ফিসফিসিয়ে কে যেন বলে উঠল, খবরদার বামে তাকাবি না। এমনিতেই আমার স্বভাব হচ্ছে কেউ কিছু করতে নিষেধ করলে সেটা আরো আগ্রহ নিয়ে করা। তাছাড়া এখন রাত 1টা বাজে। এ সময় আমার ছোট বোন মিম ছাড়া কে আর এমন ফাজলামো করবে? ভাবলাম ও নিজের রুমে একা থাকতে ভয় পাচ্ছে, তাই হয়তো আমার পাশে এসে শুয়েছে। বাম পাশে ফিরে ভালো করে চেহারার দিকে না তাকিয়েই একটা থাপ্পড় দিয়ে বললাম, ফাজিল, নিজে ভয় পাচ্ছিস তো আমাকেও ভয় পাওয়ানোর চেষ্টা করছিস। ভেঙচি কেটে বললাম, খবরদার বামে তাকাবি না। তোর এই কথায় কেউ ভয় পাবে? পাগল মেয়ে। থাপ্পড় খেয়ে মিম অনেকটা গড়গড় মতো শব্দ করলো, অনেকটা রাগান্বিত বিড়ালের মতো। বাথরুমের লাইট জ্বালানো ছিল, যদিও দরজা বন্ধ। তারপরও হালকা আলোয় আমার রুম আলো আধারি হয়ে আছে। এমন আজব শব্দে কিছুটা বিস্মিত হয়ে মিমের দিকে ভালো করে তাকালাম। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধক করে লাফিয়ে উঠল। এ কি? এ তো মিম না। অগ্নিদৃষ্টি নিয়ে যেন আমি আমার দিকে তাকিয়ে আছি। এ যে হুবহু আমার মতো দেখতে। ঠোঁটে তার তীব্র ঘৃণা মিশ্রিত ক্রোধের হাসি। আমি যেন আর আমার মাঝে নেই। আমি আমার ভয়ঙ্কর রূপ দেখে আমি কোনো মতে নড়তে পারছি না। না, মুখ দিয়েও ভালো করে কোনো শব্দ বের করতে পারছি না। ভীত কণ্ঠে প্রশ্ন করলাম, কে? হঠাৎ তখন আমার প্রতিচ্ছবি ছোট হওয়া শুরু করলো। বিড়ালের মতো চারপা হয়ে গড়গড় করে শব্দ করতে করতে আমার সামনে থেকে হাওয়া হয়ে গেল। আমি ভয়ে চিৎকার দিয়ে বিছানা থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আতঙ্কিত অবস্থায় বাহিরে আসতে হঠাৎ গায়ে কেউ হাত রাখলো। চমকে উঠে চিৎকার দিতে যাব, তখনই ভাইয়া বলল, কিরে ঘুমোসনি? ঘুম আসছে না তোর? ভাইয়াকে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কাঁদো কাঁদো গলায় পড়লাম, ভাইয়া আমার রুমে ভয়ঙ্কর কিছু আছে। আমি নিজ চোখে দেখেছি। ভাইয়া আমার কথা শুনে হাহা করে হেসে উঠল। ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি। তোকে দেখে মনে হচ্ছে তুই দুঃস্বপ্ন দেখেছিস। আমি কোনো দুঃস্বপ্ন দেখিনি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই কোনো দুঃস্বপ্ন দেখিসনি, কিন্তু আমার মনে হচ্ছে তোর শরীরটা খুব খারাপ। স্যুপ খাবি? ভাইয়ার হাতের বানানো স্যুপ সত্যি অতুলনীয় মজাদার হয়, তাই এত ভয়ের মধ্যেও না করতে পারলাম না। ভাইয়া বলল, তুই ড্রয়িং রুমে গিয়ে বস, আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। বলেই ভাইয়া রান্নাঘরের দিকে চলে গেল। আমি বাসার চতুর্দিকে তাকিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। আমি ড্রয়িং রুমের ভেতরে ঢুকে সোফার উপরে বসবো, এমন সময় পেছন থেকে ভাইয়া ডাক দিয়ে বলল, এই নে তোর গরম গরম স্যুপ। আমি পেছনে ফিরে অবাক হয়ে পড়লাম, ভাইয়া এত তাড়াতাড়ি কিভাবে স্যুপ তৈরি করলে? এটাই তো ম্যাজিক। এটা বুঝে তোর কাজ নেই। তুই চুপচাপ বসে স্যুপটা খেয়ে নে। আমি স্যুপের বাটিটা হাতে নিলাম। ভাইয়া আমাকে ধরে সোফার উপরে বসালো। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, খেয়ে নে, খুব ভালো লাগবে। আমি নিজেকে কিছুটা স্বাভাবিক করে স্যুপ খাওয়া শুরু করলাম। খেতে খেতে হঠাৎ ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া চলচল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ভাইয়া তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ভাইয়া হিস হিস করে বলল, কেমন লাগছে বিড়ালের স্যুপ? চোখে সেই ঘৃণার দৃষ্টি আর ঠোঁটে সেই একই রকম ক্রোর হাসি। ভয় আর বিস্ময় এক হয়ে যে দৃষ্টি সৃষ্টি হয়, সে দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। বুঝতে বাকি রইল না যে এ আমার ভাইয়া না। আমি যত ভয়ে ঘাবড়ে যাচ্ছি, ভাইয়া ততই রহস্যময় হাসিতে ফেটে পড়ছে। আমি সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে ভাইয়া আমার সামনে থেকে গায়েব হয়ে গেল। আম্মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে? তুই আবার চিৎকার দিলি কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। ড্রয়িং রুমের চারিপাশে তাকাচ্ছি, কিন্তু কোথাও ভাইয়াকে দেখতে পাচ্ছি না। মা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, আমি কেন এখানে এসেছি, কেন চিৎকার দিলাম। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো শক্তি আমার কণ্ঠে ছিল না। আম্মা আমাকে ধরে সোফা থেকে তুলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের বাহিরে আসতেই আমার 7 মাসের প্রেগনেন্ট ভাবি আস্তে আস্তে আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আম্মা কি হয়েছে? মিলি এভাবে চিৎকার দিল কেন? আম্মা কিছুটা রাগান্বিত হয়ে পড়ল। কিছুই বুঝতে পারছি না বৌমা, এত রাত হলো, মিরাজকে ফোন করছি, মিরাজ ফোন ধরছে না। এদিকে মিলি এত রাতে ড্রয়িং রুমে কি করছে সেটাই বুঝতে পারছি না। ও
চিৎকার শুনে ছুটে গেলাম, জানতে চাইছি কি হয়েছে। কিছুই বলছে না, শুধু ভ্যা ভ্যা করে কান্না করছে। আম্মা, ওকে নিয়ে রুমে চলুন, তারপর না হয় জিজ্ঞাসা করা যাবে। আম্মা বিরক্ত হয়ে আমাকে ধরে আমার রুমের দিকে নিয়ে গেল। ভাবিও পিছু পিছু আসলো, কিন্তু আমার বেডরুমের সামনে এসে আমি মাকে শক্ত করে জড়িয়ে আরো জোরে জোরে কান্না করতে লাগলাম। বেডরুমের ভেতরে যেতে চাইছি না। মা এবার প্রচন্ড বিরক্ত হয়ে পড়ল। তো সমস্যা কি? এভাবে আমাকে জড়িয়ে ধরেছিস কেন? আমি বেডরুমের ভেতরে যাব না, রুমের ভেতর প্রচন্ড ভয় করছে। কেন? রুমের ভেতর আবার কি হয়েছে? আমি বলতে পারবো না, কিন্তু আমার প্রচন্ড ভয় করছে। তুমি আমাকে তোমার রুমে নিয়ে চলো। ভাবি বলল, আম্মা, ও যখন রুমে যেতে চাইছে না তখন আপনার রুমে নিয়ে চলুন। মা বলল, সত্যি করে বলতো মিলি, রুমে কি সমস্যা? আমি বলবো না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। মায়ের কাছে বলতেও কেমন জানি ভয় লাগছে, তাই কোনো কথা না বলে কান্না করতে লাগলাম। মা আমার প্রতি প্রচন্ড বিরক্ত রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ভাবি ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ধরে মায়ের রুমের দিকে নিয়ে গেল। রুমের ভেতরে ঢুকে বিছানার উপর বসলাম। ভাবি আমার পাশে বসে জানতে চাইলো, কি হয়েছে আমাকে বলো। আমি ভাবিকে বলার সাহস পাচ্ছি না, কারণ এত সময় ভাইয়া আমার পাশে ছিল এটা কেউ বিশ্বাস করবে না। মা পাশে এসে দাঁড়িয়ে পড়ল। তুই যদি চুপ করে থাকিস তাহলে কি করে বুঝতে পারবো তোর রুমের সমস্যা কি? আমি তো তোর রুমটা ঘুরে আসলাম, সবই তো ঠিকঠাক দেখে আসলাম। আমি বললাম, মা, সকালে সবকিছু তোমাদের কাছে খুলে বলবো, এখন তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। আমার কথা শুনে ভাবি বলল, আম্মা থাক না, ও যখন বলতে চাইছে না তখন জোর করাটা ঠিক হবে না। আপনি শুয়ে পড়ুন, আমি আপনার ছেলের জন্য অপেক্ষা করছি। বৌমা, এই শরীরে তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এমন সময় কলিং বেল বেজে উঠল। মায়ের মুখে হঠাৎ হাসি ফুটলো। মনে হয় মিরাজ এসেছে। তুমি বসো বৌমা, আমি দরজা খুলে দিচ্ছি। বলেই মা রুম থেকে বের হয়ে গেল। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখেছো? খারাপ স্বপ্ন দেখলে বলতে হবে না, সকালবেলা বললেই হবে। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি তুমি কি ভূত প্রেত বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি, আমি আমতা আমতা করে বললাম। তাহলে? এমন সময় মায়ের কান্নার শব্দ ভেসে আসলো। আমি আর ভাবি চমকে উঠে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেলাম। মেইন দরজার সামনে এসে দেখলাম ভাইয়ার কপালে হাতে পায়ে ব্যান্ডেজ করা। অপরিচিত একটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে। মা ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। ভাবি কাঁদো কাঁদো গলায় জানতে চাইলো, কি হয়েছে তোমার? ভাইয়া বলল, বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই ভাই না থাকলে কি যে হতো, মেডিকেলে না নিয়ে গেলে হয়তো বড় কোনো সমস্যা হয়ে যেত। ভাগ্য ভালো এই ভাইটি থাকার কারণে তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি। মা ওই লোকটিকে বলল, বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। লোকটি বলল, একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে সহযোগিতা করা, তার বিপদে এগিয়ে আসা একজন মানুষের কর্তব্য। আমি সবার কথা শুনে অনেকটা অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমার তাকিয়ে থাকা দেখে বলল, কি হয়েছে, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তার কথার জবাব দিলাম না। ভাইয়া আবার বলল, তোর একটা বিড়াল ছিল না, কালো কুচকুচে একটা বিড়াল? ওই বিড়ালটার মতো একটা বিড়াল আমার বাইকের সামনে থেকে দৌড় দিয়ে চলে যেতে আমি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ি। কথাটি শুনে আমার ভেতরে কেমন জানি একটা চমকে যাওয়া অনুভূতি হলো। লোকটি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মার ভাবি ভাইয়াকে ধরে বাসার ভেতরে নিয়ে গেল। আমার মাথায় কয়েকটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। মনে পড়ে গেল আমার বিড়ালটির কথা। আমি ভুলবশত আঘাত করে আমার বিড়ালটিকে আমি মেরে ফেলেছিলাম। আমি প্রায় রাতে আমার বিড়ালটাকে স্বপ্ন দেখি। আমি বিছানায় শুয়ে যাকে থাপ্পড় মেরেছিলাম সেই আমার প্রতিচ্ছবিও আমার বিড়ালের মতো গড় করে শব্দ করছিল। আমার কালো বিড়ালটার মতো হেঁটে আমার সামনে থেকে উধাও হয়ে গিয়েছিল। ভাই আমাকে স্যুপ খেতে বলেছিল। কেমন লাগছে বিড়ালের স্যুপ? আবার ভাইয়ার বাইকের সামনে থেকে কালো বিড়ালটাই দৌড় দিয়েছে। তাহলে এসবের মানে কি? আজ কেন এমন হলো আমি ভাবছি। এমন সময় আমার কানে ভেসে আসলো ড্রয়িং রুম থেকে আমার সেই কালো বিড়ালের ঘর করা শব্দ। আমি এখন কি করব বুঝতে পারছি না। একবার ভাবছি ড্রয়িং রুমের দিকে তাকাবো, কিন্তু ভয়ে তাকাতে পারছি না। ভয়ে আতঙ্কে আমার অন্তরাত্মা থরথর করে কাঁপছে। আমি বুঝতে পারছি না কেন আমার সাথে এমনটা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি কিছু বুঝতে পেরেছেন কেন মিলির সাথে এমনটা হচ্ছে? যদি বুঝতে না পারেন তাহলে অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের জন্য। সবকিছুই দ্বিতীয় পর্বে বুঝিয়ে দিব। কেন মিরাজ বাইক অ্যাক্সিডেন্ট করেছে, কেন মিরাজের রূপ ধরে মিলির সামনে এসে বিড়ালের স্যুপ খেতে বলেছে। কমেন্ট করুন আর অপেক্ষা করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।